চলে যাচ্ছি আবারও আফনান ভাইয়ের কাছে এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে ভাই এই ঘটনাটা বেশ ছোট, একদম বেশ ছোট, একদম ছোট ঘটনা। তো বেসিক্যালি ঘটনাটি আসলে আমার বলার কথা ছিল না, আপনার সঙ্গে একজনের আসার কথা ছিল। খুলনা থেকে যে সাধারণত যে স্টোরিগুলো যারা আমাকে সাধারণত দেয় ওদেরই একজন আসার কথা ছিল, কোনো কারণে আসতে পারে নাই। ওর রিকোয়েস্টে ওই ঘটনাটি আজকে আমি আমার সেকেন্ড স্টোরি হিসেবে বলবো। স্টোরিটা ছোট, স্টোরিটা একটা লাশের ঘটনা। জি, ঘটনাটির সময় ছিল রাসেল ভাই 2004 সালের দিকে। জি, খুলনার দাকোপ উপজেলার বৈটাঘাটা গ্রামের ঘটনা এটা। জি, তো একজন ভ্যান চালকের সাথে ঘটনাটি ঘটে। ঘটনার কিছু অংশ রাসেল ভাই একটু কমন, আমি আগে থেকে বলে দিলাম। সাধারণত বিষয়টা একটু কমন, এই জন্য বলছিলাম যে ঘটনাটা একটু কমন আর কি। সাধারণত আমি একটু অ্যাভয়েড করে যাই কমন বিষয়গুলো, তারপর আজকে বলছি আর কি। আশা করি লিসেনারদের ভালো লাগবে আর কি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল একজন ভ্যান চালক। উনি শুধু যে ভ্যানে বিভিন্ন মালটাল টানতেন তা না, অনেক সময় দেখা যেত যে অসুস্থ রোগী, এমনকি যদি কখনো পুলিশ খবর দিত বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি, বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন। তো 2004 সালে একটা পুরুষ মানুষ উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তার লাশটি খুলনা সদর যে হসপিটাল, সেই সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং পত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল, খুব ইয়াং ম্যান ছিলেন আর কি। যার কারণে লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন। তো পরিবার বলেন যে আমরা অন্য একটা ভ্যানে চলে আসতেছি, তুমি লাশটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। তো উনি বলেন যে আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্ত মনে বাসায় চলে যান, আমি লাশ নিয়ে চলে আসছি। তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান, লাশের অপেক্ষা করছিলেন বাড়িতে গিয়ে। তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন। তো কোনো কারণে ওনার প্রতিমধ্যে ওনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায়, যার কারণে ও সেটা আবার মেরামত করে আবার ফিরতে ফিরতে আর একটু দেরি, ঘন্টাখানেক দেরি হয়ে যায় আর কি। বেশ লেট হয়ে যায়। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল যে এটা হবে, এমনিতেই টায়ার পাংচার হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে। আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল, মেকারও পাওয়া যাচ্ছিল না, এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। উনি যখন ফিরছিলেন লাশ নিয়ে, তো ওই বৈটাঘাটা গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে, একটা খুব ভালো রাস্তা আর কি, পাকা রাস্তা। তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে। তো ব্রিজে ওঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালু। তো উনি যখন ব্রিজটা যখন উঠবেন তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজের উপরে ওঠানোর চেষ্টা করেন। হঠাৎ দেখছিলেন যে কি ব্যাপার, ভ্যানটা আটকে গেল কেন। তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি 6-7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা একটা মেয়ে, সে মানে চুল এলোমেলো, সে 2 হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে, মানে সে উঠতে দেবে না। তো উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানবহীন এলাকা ছিল না রাসেল ভাই, আশেপাশে ঘর বাড়ি ছিল। তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশের বাড়ির কোনো দুষ্টু মেয়ে সে এসে ওই ভ্যানটা টেনে ধরেছে। আচ্ছা। তো উনি খুব বকাঝকা করেন, এই এত রাত্রে কি করো, যাও চলে যাও, এরকম বলে দেখেন সে মেয়েটা ছেড়ে দিয়ে আবার দৌড়ে চলে গেল। তো উনি চিন্তা করেন যাক আপদ বিদায় হয়েছে। তখন উনি স্বাভাবিকভাবেই ভ্যানটা ব্রিজে উঠিয়ে আবার ভ্যানে উঠে যখন নামা শুরু করেন, বেশ দ্রুত গতিতেই ভ্যানটা নামছিল। তো হঠাৎ করে উনি চিন্তা করলেন কি ব্যাপার, ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দুলিয়ে বেশ মানে আয়েশ করে বসে আছে। তো উনি ওই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল, উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বলেন, এই তুমি এখানে কি করো? তো ওই মেয়েটা কিছুই বলে না, শুধু হাসে আর কিছু বলে না। তো উনি বেশ আরো বকাঝকা করলেন যে যাও চলে যাও। তো তাও যায় না। শেষ পর্যন্ত উনি মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন, মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন। বেশ দেখা যায় মেয়েটা আবার চলে গেল, ওই লাঠি মানে তাড়া খেয়ে চলে গেল। তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন। তো এখন রাসেল ভাই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়ার শব্দ। পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দুপাশে কিন্তু আমরা বসার জায়গা আছে ভ্যানে। ভ্যান কিন্তু রাসেল ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের ওই পাশে ওটা বসা যায় না, থামার পরে তারপর উঠে বসতে হয় ধীরে সুস্থে।
দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে। তো উনি এইবার রাসেল ভাই খুব ভয় পান। প্রথম দিকে উনি দুই সময় কখনোই মনে হয় নাই যে এটা অন্য কিছু হতে পারে, এখন উনি ভয় পান যে কি ব্যাপার, এরকম তো আসলে বসার কথা না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যান। নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন, এই তুমি কে, বলো। সে কিছুই বলে না। তারপর উনি আবার একটু মনে সাহস করে আয়াতুল কুরসি পড়ে ওই মেয়েটাকে আবার তাড়া করা শুরু করেন। রাসেল ভাই উনি দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে সে ব্রিজের উপর উঠে গেল, এবং ব্রিজের উপরে উঠে যাওয়ার পরে ব্রিজের দুই পাশটা সাধারণত রাসেল ভাই একটু উঁচু থাকে। তো ওই মেয়েটা নিচ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল, মেয়েটা ওই উঁচু জায়গায় গেল এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল। ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিং এর ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে, ঠিক যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায়। এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে, মানে স্পাইডারম্যানের মতো, মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠছে, মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে, এরকম কয়েকবার করছে। তখন রাসেল ভাই উনি এতটা ভয় পান, বলছেন উনি এবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপ্পরে পড়ে গেছেন। তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না, আশেপাশে ঘরবাড়ি ছিল, তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির যেদিকে আছে ঘরবাড়ি ওদিকে চলে যান। ওদিকে গিয়ে লোকজনের ডাকাডাকি করেন, কিছু লোককে বলেন যে এই সমস্যা, আপনি একটু সাথে আসেন, আমার সাথে একটা লাশ আছে, আপনাদেরই গ্রামের লোক, আর একটু সামনে বাড়ি। তখন ওরা সেই বাড়ির যারা আশেপাশে চিনতে পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে, ও তার লাশ, আচ্ছা চলো যাই। তো ওনারাও আসেন, এসে দেখেন কোনো ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে। তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তুলেন উপরে। তো টেনে তোলার পরে রাসেল ভাই খেয়াল করেন যে ওই লাশের হাত, তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে। তো সবাই বললো হয়তো বা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করেছে, সবাই এতটুকুই বললেন। কিন্তু রাসেল ভাই মনে হচ্ছিল যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন হয়, মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আঁচড়ের দাগটা এরকম কিছু থাকে, ওরকম মনে হচ্ছে চাকু দিয়ে খুব সুন্দর ভাবে এটা কেটে নিয়ে গেছে, মানে মসৃণ ভাবে কেটে নিয়ে গেছে। তো এরপরে রাসেল ভাই উনি লাশ নিয়ে যান, পরিবারের কাছে সব ঘটনা বলেন, তার এই ধরনের দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরিবারের লোক যাক ভাই সমস্যা নেই, আপনি বেঁচে ফিরছেন, এটাই শুকরিয়া, তারাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর কি। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনাটি কালেক্ট করার জন্য সৈকত, তারপরে রূপম আমাকে খুব হেল্প করেছে। ঘটনাটি আরো মাঝে ভুলে গেছিলাম আর কি, পরে আবার আমি ওদের কাছ থেকে শুনে নিয়েছি। ওদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পটি দেওয়ার জন্য। এই ছিল আমার সেকেন্ড স্টোরি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ লিসনারদেরকে আবারও সুযোগ দেওয়ার জন্য। তো আমি সোহাগ, রাজশাহী সোহাগ, মিরপুর থেকে এসেছি। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলবো এটাও খুব রিসেন্ট একটা ঘটনা। এটা হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাসের ঘটনা। তো কোন একটা কারণে আমি রাজশাহীতে যাই। রাজশাহীতে যাওয়ার পরে একটু ছুটিতে ছিলাম। রাজশাহীতে যাওয়ার পরে ওখান থেকে আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে কি যে নদীতে যাই, মানে পদ্মা নদী। সম্ভবত আমি বলে রাখি যে আমাদের রাজশাহীর পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে, আর পদ্মা নদীর ওই পাশে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু গ্রাম আছে, 2-3টা গ্রাম আছে, যে গ্রামগুলো পার হলে তারপরে আমরা মানে ইন্ডিয়ান বর্ডার পাই। তো আমার যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে ওই গ্রাম কেন্দ্রিক বলতে যে ওই গ্রামে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন, আজও পর্যন্ত। কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটা পোল দিয়ে কিছু ঘরে এখন পর্যন্ত বিদ্যুৎ গেছে, বাট এখনো ওগুলোতে এখনো ফুল ভাবে বিদ্যুৎ যায়নি। আর সেখানে ব্যবহার হয় সোলার সিস্টেমের যে লাইটের ব্যবস্থা, এই সোলার মাধ্যম দিয়েই তারা বিদ্যুতের চাহিদাটা পূরণ করে। তো আমি যে ঘটনাটা বলবো, ওখানে একজন জেলে, ওনার নাম ছিল হচ্ছে রশিদ মিয়া নামের একজন জেলে। তো উনি ওনার ভাতিজাকে নিয়ে প্রত্যেকদিন মাছ মারতে যেত। তো বলে রাখি যে ফাল্গুন চৈত্র মাসের দিকে যখন নদী শুকিয়ে যায়, তখন নদীর মাঝখানে কিন্তু অনেক বড় চর পড়ে। আমাদের রাজশাহীতে দেখা যায় যে মনে হয় যে নদীর মাঝখানে একটা গ্রাম জেগে গেছে, এরকম অনেক মানে ফসল টসল চাষ হয়, এই কারণে দেখা যায় যে ঘর বাড়ি তৈরি করে ফেলে অনেকে ফসল পাহারা দেওয়ার জন্য, এরকম।
তো সেই চরগুলোর মধ্যে মানে কিছু সাইডে দেখা যায় যে অনেক বড় ভাবে পানি জমে থাকে, মানে চরগুলো ওই পানিগুলো আর নদীতে যেতে পারে না, যখন নদী শুকিয়ে যায় তখন ওই পানিগুলো ওখানেই থেকে যায়। তো এই জায়গাগুলোকে বলে হচ্ছে, তাদের ভাষায় যেটা আমি বলছি, যে এই জায়গাগুলোকে বলে দামু, দামু হিসেবেই খ্যাত। তো এই দামুতে অনেক পানি থাকে, আর এই দামুটা যেটা হচ্ছে কি যে নদী যখন শুকিয়ে যায় তখন এই দামুতে অনেক মাছ আটকে যায়। তো ওনারা যেহেতু যেই নদীটা শুকিয়ে গেছে এটা তো খুব ছোট হয়ে আসে, তো এখানে তারা মাছ মারে, এমনকি তারা ওই দামুতে যেও না মাছ মারে। তো চাচা ভাতিজা দুইজন একসাথে যায় মাছ মারতে। তো এটা একেবারে অলমোস্ট শোনা আমার কাছে, যে রশিদ সাহেব নিজেই আমাকে বলেছে, উনি বৃদ্ধ মানুষ এখন, উনি আমাকে বলেছে। তো এই মাছ মারার সময় প্রত্যেকদিন যেহেতু মাছ ধরতে যায় তারা, একদিন কি হয়েছে যে রশিদ মিয়ার যে ভাতিজাটা, উনি অনেক রাত্রে উঠে একাই চলে গেছে বলতে কি যে সে প্রত্যেকদিন দেখে যে রেগুলারলি যেভাবে মাছ মারে সেভাবেই মাছ মারতে সে আগ্রহ প্রকাশ করেছে আর চলে গেছে সাথে সাথে। এখন বিষয়টা হচ্ছে যে উনার চাচা ওনাকে আগেও বলেছিল যে মাছ মারতে গেলে তুমি একা যেও না। তো উনি প্রত্যেকদিন যেহেতু দেখে যে কোনো বিপদ কিছু তো হয় না, মাছ মারতে গেলে সমস্যা কি, আমি যদি একা যাই তাহলে সমস্যা কি, চলে গিয়েছে। একদিনকে রাত্রে, অনেক রাত্রে উঠে চুপ করে কাউকে না বলে সে মাছ মারতে চলে গেছে। তো আমাদের এলাকায় যে জিনিসটা হয় যে বাঁশ দুইভাবে ওয়াইয়ের মতো করে বেঁধে, ওর মধ্যে নেট বেঁধে, ওই নেটটা নিয়ে ঘাড়ে করে নিয়ে, আর মাছ রাখার জন্য যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে খলই, যেটাকে বলে বেতের তৈরি হয় এটা, এই জিনিসটা নিয়ে সে চলে গেছে। উনি ওই নৌকা নিয়ে, আর যার নৌকায় জাল আছে জাল নিয়ে চলে গেছে। এবার সে নৌকা থেকে জাল ফেলতে ফেলতে নদী পার করে ফেলেছে, নৌকাটা নদীর এই পাশে রেখে সে এবার বলছে কি যে আমি দামুতে যেয়ে মাছ ধরা শুরু। ঠিক আছে, ওকে ফাইন। সে দামুর দিকে হাঁটছিল, হাঁটতে হাঁটতে সে খেয়াল করছে যে আমি একটা কথা বলে রাখি যে বালুর মধ্যে যদি আমরা হাঁটি তাহলে আমাদের পাটা কিন্তু পিছনের দিকে একটু স্লিপ করে, বালুর মধ্যে টেনে নেয় পিছনের দিকে। কিন্তু যে ঘটনাটা ঘটছে ওনার সাথে, যে উনি যে ধাপটা দিচ্ছে ওই ধাপটা পিছে যাচ্ছে না, ধাপটা কিছু সেকেন্ডের জন্য সামনে চলে যাচ্ছে, আবার কয়েক সেকেন্ড বন্ধ থাকার পরে আবার স্বাভাবিক ধাপ, আবার কয়েক সেকেন্ড পর পর এই জিনিসটা যে একটা করে ধাপ, একটা বা দুইটা ধাপ যখন এই সেকেন্ডের মধ্যে পড়ছে, এই ধাপগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো উনি চিন্তা করছে যে আমি এই ঘটনা ঘটছে কেন। সে মনে করেছে বাতাস হচ্ছে আর ঘুটঘুটে অন্ধকার, তার হাতে লাইট আছে, এটা মনে করছে স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছুই না। সে দামুর কাছে একবার যখন কাছাকাছি চলে গেছে, কাছাকাছি যাওয়ার পরে সে পায়ের এক কবজি অব্দি পানিতে নেমে গেছে। নামার পরে সে খেয়াল করছে যে তার 2-3 সেকেন্ডের জন্য যেটা হচ্ছে যে পায়ের কাছে এক কবজি পানি কিন্তু অনেকখানি পানি, ঠিক আছে, যেটা বলছিলাম যে এক কবজি পানি পর্যন্ত নেমে যাওয়ার পরে দেখছে কি 2-3 সেকেন্ডের জন্য ওই পানিগুলো তার পা থেকে দূরে চলে যাচ্ছে। ঠিক 2-1 সেকেন্ডের মধ্যে আবার পানিগুলো চলে আসছে। তখন সে ভাবছে যে এত তো বাতাস হচ্ছে না যে পানিগুলো এত দূরে চলে যাচ্ছে আর আবার চলে আসছে। তখন সে মনে মনে একটু ভীতু সন্দিগ্ধ হচ্ছে যে কি ব্যাপার, কি হচ্ছে। এরপরে সে যখন পায়ের দিকে লাইট মারে তখন এবার দেখছে কি যে সে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক 2-3 সেকেন্ড পর পর সে নিজেই মুভ করছে, মানে যে বালুর উপরে দাঁড়িয়ে আছে সে নিজেই মুভ করছে। এবার মানে তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় যে টেনে নিয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে যে 2-3 সেকেন্ড পর থেমে যাচ্ছে, আবার 2-3 সেকেন্ড পর আবার একটু যাচ্ছে। এইভাবে যেহেতু চরের মধ্যে অনেক ঘুটঘুটে অন্ধকার থাকে আর ওখানে তো অন্ধকার, চারিদিকে অন্ধকার, তখন সে চারিদিকে এবার লাইট দেওয়া শুরু করছে। লাইট দিতে দিতে যখন দামুর মাঝখানে লাইট দিয়েছে, অ্যাকচুয়ালি ভাই এটা শোনার পর আমার গুজবাম্প হচ্ছে, যে এখনো হচ্ছে। তো যখন লাইট দিয়েছে তখন দেখছে এই যে পানির উপরে একজন বসে আছে, পানির উপরে একজন বসে আছে, আর এটা এমন একটা জন্তুর মতো, মানুষের মতো বলবো না যে তার দুটা হাত আছে, দুটা পা আছে, কিন্তু জন্তুর মতো যে পুরো গা একেবারে কালো লোমশ, অলমোস্ট গোটা গা কভার, লোমে একেবারে ঢাকা, সে বসে আছে এবং তার চোখ দুটো একেবারে নীল চোখ একেবারে। তো সে যে কাজটা করছে
ওই যে যে জন্তুটা, ওই জন্তুটা যে ওই তার জিহ্বাটা যখন পানির মধ্যে ছেড়ে দিচ্ছে, তখন সব পানি বালু সব 2-3 সেকেন্ডের জন্য উঠে যাচ্ছে, মানে কাছে চলে আসে, মানে অলমোস্ট সংকুচিত হয়ে যাচ্ছে। যে আবার জিহ্বাটা তুলে নিচ্ছে, তখন পানিগুলো আবার ছেড়ে যাচ্ছে। এই জিনিসটা দেখার পরে সে খুব জোরে চিৎকার করতে শুরু করে, আর ওই লাইটটা ওর দিকেই ধরে রাখে। আমরা স্বভাবতই জানি যে মানে আলো দেখলে নাকি সবকিছু চলে যায়। তো লাইটটা ওর দিকে যখন ধরেছে, তখন এই যে নীল চোখগুলা মনে হচ্ছে আরো নীল হয়ে, এই জিনিসটা দেখে খুব চিৎকার করার পর সে দৌড়াতে দৌড়াতে ওখান থেকে দৌড়াতে ওই নৌকার উপরে এসে সেন্সলেস হয়ে যায়। এরপরে যখন ওনার আঙ্কেল যখন খোঁজা শুরু করে যে আমার ভাতিজিটা কই, বাসায় জিজ্ঞেস করছে যে মাছ ধরতে যাবো ভাতিজা কই, তখন ওনার ভাইয়ের ওয়াইফ, যেটা ওই ছেলেটার মা, বলছে যে কেন, ও তো চলে গেছে মাছ মারতে, কেন আপনার সাথে যায়নি? দেন উনি বলছে না, আমাকে তো কিছু বলেনি। তখন এবার শুরু হয়ে গেছে খোঁজাখুঁজি, খুঁজতে খুঁজতে যে দেখছে নৌকা নদীর ওই পাশে, কারণ আরেকজন নৌকাকে বলেছে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলেন। নিয়ে যেতে যেতে যখন হচ্ছে কি যে যখন ওই পাশে চলে যায়, যে দেখছে নৌকার উপরে ওই ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি যখন কাছে গেছে, গোটা গায়ে অনেক খামচানোর দাগ, মানে ওর গোটা গায়ে খামচানো, তখনও কিন্তু সূর্য উঠেনি, মানে ভোর, পুরো গাটা খামচানোর দাগ। সে মানে এমন ভাবে খামচানো যে রক্তাক্ত হয়ে আছে এইভাবে। এখন যখন ওই ছেলেটাকে মানে নদীর এই পাশে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে যখন মানে বাসায় নিয়ে এসে চিকিৎসা করার জন্য নিয়ে আসা হয়, এর মধ্যে একটা ঘটনা ঘটে, আশ্চর্য যে ঘটনাটা রাসেল ভাই কি বলবো, যে যখন আস্তে আস্তে সূর্য উঠছে সকালের, ওর গায়ের মধ্যে অনেক লোম গজাচ্ছে, যেই লোমটা, এটা শুনে আমিও খুব অবাক হয়েছি। হ্যাঁ, অনেক লোম গজাচ্ছে, যেটা খুব কালো কুচকুচে এবং মোটা হচ্ছে লোম গজাচ্ছে। এক সময় সূর্য যখন একেবারে উঠে যায়, তখন ওর গোটা গায়ে পুরো শরীরে কোনো জায়গা বাদ ছিল না যে এই লোমগুলা বাদ ছিল, একটা জায়গা ফাঁকা ছিল, পুরো গায়ে লোম হয়ে যায়। লোম হওয়ার পরে যখন মানে ঠিক একদিন পরে ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে, যেহেতু এরকম একটা অস্বাভাবিক জিনিস হচ্ছে তার মধ্যে, একটা সময় যে একদিন পরে ছেলেটা মারা যায়। তো এই জিনিসটা দেখার পরে ওনার চাচা হচ্ছে কি যে একজন বড় আলেমকে নিয়ে যায়, যে দেখেন আসলে অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার ভাতিজার সাথে, যে এরকম হলো কিসের জন্য। তখন উনি বলছে, এই হুজুরটা বলছে যে এখানে এমন একটা জিনিস ছিল, আপনারা বলেন যে খারাপ জিন বলেন বা শয়তান বলেন, পিশাচ বলেন, যেটাই বলেন না কেন, এটা এমন একটা খারাপ জিনিস ছিল, উনাকে খুব মারাত্মক ভাবে ডিস্টার্ব করেছে, আর এই ডিস্টার্ব করার কারণে মানে এই ঘটনাটা ঘটেছে। মানে উনি খুব তদবির করার পরেই তারপরে এই জিনিসটা বলেছে যে উনাকে খুব ডিস্টার্ব করা হয়েছে, উনি হয়তোবা কোনো কিছু করছিল, কোনো একটা কাজ করতে যে তারপরে আপনার এই ছেলে উনাকে খুব ডিস্টার্ব করে, আর এটার শাস্তি স্বরূপ এনাকে এই ঘটনাটা ঘটায়, যে তার গোটা গায়ে খামচি দেয়, আর পুরো শরীরে তার মতোই লোমটাকে তুলে দেয় একেবারে। দেন উনি একটা সময় যে মারা যান। এটা তার প্রতিশোধমূলক একটা শাস্তি নেন, তবে এটা যদিও ঠিক হয়নি, তারপরেও তো সে তো আর জানটা ফিরিয়ে দিতে পারবেন। তো এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে যাবো এবং অডিও ক্লিপের পরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউ ফুড এফএম এন্ড নমস্কার রাসেল ভাই, আমি কলকাতা থেকে বলছি। আমার নাম সায়ন্তী ভট্টাচার্য। আমি রিসেন্টলি ভূত এফএম শুনছি, তো ভীষণ ভালো লাগে যখন সবার ঘটনাগুলো শেয়ার করে, তখন ভীষণ ভালো লাগে। তো আমার জীবনে একটা অভিজ্ঞতা হয়েছিল, ভীষণ ভয়ানক অভিজ্ঞতা, কিন্তু তাও একটা ছোট গল্প যদি শেয়ার করেন তাহলে খুব ভালো লাগবে। আমি কলকাতায় থাকি, আমি জায়গাটার নাম উল্লেখ করছি না। একটি নতুন ফ্লাইওভার হয়েছে আমার বাড়ির থেকে একটু দূরে। তো অ্যাকচুয়ালি বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল, সেখান থেকে ফিরছি, যাতে একটু তাড়াতাড়ি যাতে বাড়িতে পৌঁছাতে পারি, সেই জন্য আমরা ফ্লাইওভারটি নিয়েছিলাম আসার সময়, যাতে তাড়াতাড়ি বাড়িতে আসতে পারি। তো আসছি যখন, তো ফ্লাইওভারটা ধরে যাচ্ছি, তখন 2017 সালে জানুয়ারি মাসে প্রচন্ড শীত
আস্তে আস্তে দেখছি যে হঠাৎ করে কিছু একটা মানে আমাদের অনেক আগে আগে যাচ্ছে, ফলো করছে আমাদের, কিন্তু উনি আমাদের আগে আছেন। তার কোমর অব্দি দেখা যাচ্ছে, কিন্তু পা দেখা যাচ্ছে না যে তিনি সাইকেলে কি বাইকে আছে। আমি আর আমার হাজবেন্ড ছিলাম বাইকে। তো আমরা দুজনে আসছি, আস্তে আস্তে হঠাৎ করে চোখে পড়লো ওই জিনিসটাকে। তো অস্বাভাবিক কিছু একটা, যেহেতু কোমর দেখা যাচ্ছে না। তো আমার হাজবেন্ডকে বললাম যে ওটা কি যাচ্ছে। তো হাজবেন্ড দেখে বললো যে হ্যাঁ চলো। তো ও কি করলো, মানে আমার হাজবেন্ড বাইকের স্পিডটাকে বাড়িয়ে দিল। বাইকটা স্পিড বাড়ানোর সাথে সাথে হেডলাইটটা জ্বাললো, কিন্তু তার পা দেখা গেল না কোনো মতেই। আমরা আসলাম, সে যত স্পিড বাড়ছে, কিন্তু আমরা ওনাকে ওই একই ডিস্টেন্সে দেখতে পাচ্ছি, কাছে যেতে পারছি না। ওই একই ডিস্টেন্স, যেভাবে আমরা টার্ন নিচ্ছি সেভাবে ওটাও টার্ন নিচ্ছে। ভয় পাইনি, ভাবলাম মনে হয় কোনো কুয়াশা বা কিছু ওটা হতে পারে। কিন্তু উনি যে কিসে যাচ্ছে ওই একই ডিস্টেন্স মেনটেন করে, যদি কুয়াশা হয় সেটা কোনো না কোনো একটা জায়গায় সেই কুয়াশার লেয়ারটা নিশ্চয়ই শেষ হতো, কিন্তু আমরা যতদূর যাচ্ছি ওটাকেই দেখতে পাচ্ছি। যখন টার্ন নিচ্ছি কুয়াশা হলে সেখানে সেটা আর দেখা যেত না পরে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। সুতরাং আমরা যাচ্ছি, ওটাকে ফলো করার চেষ্টা করছি, পারলাম না। দেখলাম আমাদেরকেই ফলো করছে, সামনে যাচ্ছে সেটা। আমরা অনেকটা এগোনোর পরে একটা ধাবা পড়ে, ধাবার পরেই একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে আমাদেরকে আসতে হতো। তো ধাবাটার কাছে গিয়ে দেখলাম ওটা মিলিয়ে গেছে, আমরা কোনো জিনিস দেখতে পাচ্ছি না। তো অত মাথা ঘামাইনি আমরা, যেহেতু আর দেখতে পাচ্ছি না। বাড়িও আসার তাড়া ছিল, রাত্রি 11:30 তখন অলরেডি বেজে গেছে। আমরা ওখান থেকে আসছি, আস্তে আস্তে দেখলাম ফ্লাইওভার ব্রিজটা উঠেছি, ফ্লাইওভারটায় উঠলাম, দেখছি যে কিছু টুকরো জিনিস পড়ে রয়েছে, গাড়ির ভাঙা জিনিস। অতটা খেয়াল করিনি, দেখছি কাঁচ ফাঁচ ছড়ানো রয়েছে। এগোতে আরেকটু এগোলাম, যখন দেখলাম যে একটু ছেলে তার বুকে হাত দিয়ে বসে রয়েছে, কিন্তু তার প্রাণ এখনো রয়েছে মনে হলো। কিছুক্ষণের মধ্যে দেখলাম যে সে শুয়ে পড়লো, মানে হেলান দিয়ে, ব্রিজের উপর হেলান দিয়ে শুয়ে গেল। আর একটি ছেলে, যখন একটু এগোলাম তখন দেখলাম একটি ছেলে কংক্রিটের গাড়ির তলায় পিষে গেছে। আর যে কংক্রিটের গাড়িটি যে চালাচ্ছিল তিনি নেমে খুব চিৎকার করছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে। তো তিনি নেমে ভীষণ চিৎকার করছে জোরে জোরে যে বাঁচাও বাঁচাও। তো আমরা এসেছি, রক্ত দেখলে আমার ভীষণ ভয় করে, শরীর খুব খারাপ লাগে। তাই জন্য আমার হাজবেন্ডকে বারণ করলাম যে ওখানে যেও না, কারণ আমরা প্রথমে ওই জিনিসটা দেখেছি একটা অস্বাভাবিক কিছু, সেটা মাথায় ছিল, মানে তখনই মাথায় এসেছে আমাদের, আমরা কেউ প্রকাশ করিনি কথাটা। কিন্তু আমি ওখান থেকে বেরিয়েছি, আরেকটু ক্রস করলে একটা চেকপোস্ট আছে, ওখানে পুলিশ থাকে। তো আমার হাজবেন্ডকে বললাম, ও যাচ্ছিল, তা আমি বললাম যে দেখো এখানে থেকো না, চলো এই চেকপোস্টে যাই, সামনে চেকপোস্ট, পুলিশকে নয়তো আমি ফোন করি, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে জানিয়ে দিই আমরা। কারণ আমাদের তখন কিচ্ছু করার ছিল না, কারণ ওটা দেখার পরে আমি এমনি ভীষণ দুর্বল হয়ে গেছিলাম, আমার হাঁটা চলার শক্তি ছিল না, পা ভারী, মানে শরীর ভারী হয়ে গিয়েছিল বাইকে বসে। আমার হাজবেন্ডের কিছুটা হয়েছিল, কিন্তু তাও নামতে চাইছিল বাইক থেকে, আমি দিইনি। পুলিশকে যখন জানালাম, তো আমার হাজবেন্ড পুলিশের সাথে যেতে চেয়েছিল, আমি যেতে দিইনি, আমি বাড়ি চলে এসেছি। কিন্তু ওটা ভীষণ ভয়ঙ্কর ছিল। আমরা দেখছি ওই শীতের মধ্যে আমরা দুজনে পুরো ঘেমে স্নান হয়ে গেছি ওটা দেখার পরে। আর যখন মনে পড়ছে অ্যাক্সিডেন্ট তো মারাত্মক ভয়ানক লাগে না দেখতে, তারপরেও ওইটা দেখে আরোই ভয় লেগেছে যে আমাদেরকে কিছু একটা টেনে নিয়ে এসেছে ওই জায়গাটি থেকে। ওখানে মানে কিছুক্ষণ আগেই হয়েছিল যখন আমরা এসেছি, কোনো লোক ছিল না রাস্তায়, শুধুমাত্র ধাবার কাছে দুটো একটি লোক বসেছিল। কিন্তু যেহেতু আমাদেরকে ওর মধ্যে টেনে নিয়ে যাচ্ছে, ওটা আমরা যেটা মনে করেছি এটা একটা খুব ভয়ানক ছিল। তো আমার ওই ছোট গল্প এখানেই শেষ। আপনি যদি এটা সবার সাথে শেয়ার করেন তাহলে খুব খুশি হব। নমস্কার। জন্য আমরা চলে যাব আমাদের নতুন আরেকজন অতিথি এখানে উপস্থিত হয়েছে, তার সাথে আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। আমি আলমা মনোনিক, আমি এসেছি উত্তরা থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার নিজের সাথে ঘটা একটি ঘটনা। আমি
ঘটনাটি রাসেল ভাই 2015 সালের ঘটনা। আমি তখন বাংলাদেশ রেলওয়েতে আপনার সুবর্ণ এক্সপ্রেস। আপনি কোন ট্রেনের নাম বলেন না, কোথায় আছে সেটা বলেন, আপনি ঘটনাটা বলেন তাহলেই হবে। তো আমাদের ট্রেনটা ঢাকা থেকে রাত 11টার দিকে ছেড়ে সিলেটের উদ্দেশ্যে গন্তব্য সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো রাসেল ভাই কুলাউড়া স্টেশনের আগে, তো আমাদের ট্রেনটা আপনার ট্রেনের উপরে, মানে কুলাউড়া স্টেশনটা এরকম, মানে তার আগে মানে পাহাড়ের মাঝখান দিয়ে মানে ট্রেনের লাইনটা চলে যাচ্ছে। মানে সেদিনকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে মানে আমাদের ট্রেনের উপরে পাহাড়ের থেকে একটা গাছ এসে আমাদের ট্রেনের ইঞ্জিনের উপরে পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেনটা বন্ধ হয়ে যায়। তো আমরা ট্রেনে থেকে মানে আমাদের ট্রেনে আপনার ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পরে থেকে আপনার যাত্রী খুব কম, তো অনেক রাত্র হয়ে গেছে। তো যাত্রীরা ভয় আর নামতেছে না। আমরা যখন সরকারি চাকরি করি তো আমাদের নামতে হবে, কি সমস্যা দেখতে হবে। তো নামার জন্য নেমে আমরা আপনার সামনে কুলাউড়া স্টেশনে খবর পাঠাতে যাচ্ছি যে আমাদের ট্রেনে এই সমস্যা হয়েছে। আচ্ছা। তো নেমে কুলাউড়া স্টেশনে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আপনার একটু সামনে যাই, ট্রেনের ইঞ্জিনের সামনে যাই। ইঞ্জিনের সামনে যাওয়ার পরে আমি দূরে থেকে দেখতে পারি যে একটা রুমের একটা মানে কুঠিরের মতো কিছু দেখা যাচ্ছে, সেখানে মানে আলো জ্বলতেছে। তো আমি চিন্তা করলাম যে ওখানে কোনো লোক থাকবে হয়তো। তো লোক থাকলে তাদের কাছে মানে যোগাযোগ করে বা কোনো লোক যদি এনে যদি গাছটা সরানো যায় বা কোনো ব্যবস্থা করা যায় তাহলে তো জিনিসটা ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি সেই উদ্দেশ্য করে আমি ওই আপনার ওই কুঠিরের দিকে এগোচ্ছি, মানে চা বাগানের মাঝখানে কুঠিরটা, প্রচন্ড অন্ধকার। তো এগিয়ে যখন কুঠিরের দিকে যাচ্ছি মানে তখন আস্তে আস্তে মানে কুঠিরের সামনে যখন গেছি, আমি কুঠিরের বাইরে থেকে আমি ওই ঘরটার বাইরে থেকে আমি কটর মতো মাংস হাড় চাবানো যেরকম একটা শব্দ পাওয়া যাচ্ছে ওইরকম আমি একটা শব্দ পাচ্ছি বাইরে থেকে। তো আমি হয়তো ভাবলাম যে ভিতরে হয়তো বা কোনো মানুষ আছে, তারা হয়তো বা কিছু খাচ্ছে। সেজন্য মানে আমি যখন দরজার সামনে গিয়ে দেখি দরজাটা একটু মানে ফাঁকা ছিল। তো আমি দরজাটা যখন আমি ধাক্কা দিয়ে মানে ভেতরে ঢোকার চেষ্টা করি তখন দেখি যে দুইটা মহিলা একটা বাচ্চা ছেলের লাশ, তারা মানে জীবিত বাচ্চা ছেলের লাশ চিবে চিবে খাচ্ছে। এটা দেখে তো আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এবং রাসেল ভাই ওই মহিলা দুটো যখন আমার দিকে তাকায় তখন মানে আমি মানে কখনো এই দৃশ্য ভুলতে পারবো না। তাদের চেহারা এরকম ছিল, মানুষ পুড়ে যাওয়ার পর, সদ্য পুড়ে যাওয়ার পর যেরকম মানুষের চেহারা হয়, মানে কিছু জায়গা মানে সাদা ফেটফেট হয়ে গেছে, কিছু জায়গা কালো, এরকম মানে চেহারার মানুষ দুটো। মানুষ চোখ একদম লাল টকটক আগুনের মতো, মুখ দিয়ে অজস্র রক্ত ঝরছে। এই যখন আমার দিকে তাকালো তখন প্রচন্ড ভয়ে আমি আল্লাহ আকবার করে একটা মানে জোরে আওয়াজ করে আমি সেখানে সেন্সলেস হয়ে যাই। তখন আপনার আমাদের ট্রেনে যে যারা দায়িত্বরত লোক ছিল, অফিসার ছিল, তারা আমার কণ্ঠ শুনে দ্রুত ওই জায়গায় চলে আসার পরে তারা দেখে যে আমি সেন্সলেস হয়ে পড়ে আছি। তারা আমাকে তখন মানে ট্রেনে নিয়ে যায়। ট্রেনে নিয়ে যাওয়ার পরে আপনার মাথায় পানি টানি ঢেলে বা তাৎক্ষণিক কোনো মানে চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করে তোলে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। এবং আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি এরশাদ উত্তরা থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনা বলবো এটা একজন ইয়েলো ক্যাব চালক, উনি দক্ষিণখান থাকেন। সামাও আমি তাকে চিনি, ওনার নাম জাহিদ ভাই, ওনার কাছ থেকে নেয়া। ঘটনাটা ঘটেছে লাস্ট স্যাটারডেতে। তো জাহিদ ভাই যেভাবে বলেছেন আমাকে এক্সপ্লেইন করেছেন, আমি তো বললাম। থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনি মনে হয় শুনছেন। আচ্ছা, জাহিদ ভাই লাস্ট স্যাটারডেতে রাত 11টার দিকে হাতিরপুরে ছিল। তো উনি ওয়াজ ওয়েটিং যে কোনো যদি প্যাসেঞ্জার পায় উত্তরার দিকে তাহলে উনি তাকে নিয়ে আসবে, যেহেতু উনি দক্ষিণখান থাকেন। তো সাডেনলি এক কাপলকে উনি পেলেন যারা এয়ারপোর্টে আসবে। তার মধ্যে যে ভদ্রলোক ছিলেন, হি ওয়াজ বিয়ার্ডেড এবং অ্যাজ পার জাহিদ ভাই যে মানে খুবই হ্যান্ডসাম এবং সুন্দর, এবং তার ওয়াইফ সাথে ছিল, উনি আবায়া পরা, কারণ বোরকা পরা। তো এয়ারপোর্টে আসবে ভালো কথা। তো দুজন উঠলো, জাহিদ ভাই রাজি হলেন, নিয়ে আসতেছেন। তো এর মধ্যে উনি রাস্তা একটু মোটামুটি খালি ছিল দিকে আসার পথটা। তো পিছনে কোনো সাধারণত যখন যাত্রীরা উঠে বা হাজবেন্ড ওয়াইফ বলে তো কথাই নেই, টুকটাক কথাবার্তা বলে এটা ড্রাইভার সাধারণত শুনি।
অনেকক্ষণ ধরেই তাদের মধ্যে কোনো কথা হচ্ছে না, কোনো শব্দই নেই। বনানি ক্রস করে জাহিদ ভাই মানে ইন্টারশট লেগে তাকালেন যে কি ব্যাপার। সাডেনলি দেখলাম যে পিছনে কিছু নাই। আমার দেখলাম যে হ্যাঁ, দুজন চুপচাপ বসে আছে। তো এই যে একটু দেখা না দেখা, উনি মনে করছেন যে ওনার মনে হয় হ্যালো বা দেখার ভুল হতে পারে, সেগুলো কোনো শব্দ করলেন না, উনি চালাচ্ছেন ঠিক। বাট যেহেতু রাস্তাটা একটু খালি ছিল, তেমন একটা সময় লাগলো না। বাট কাওলা ব্রিজটা কিছুক্ষণ আগে ভদ্রলোক বলে উঠলেন, জাহিদ সাহেব ব্রিজটা পার হয়ে থাকবেন। তখন ওনার বুকের ভেতর ধক করছে, বিকজ উনি তো কখনো ওনার নামটা মেনশন করেনি, নাম্বার 1। নাম্বার 2, যে নাম যেহেতু মেনশন করেনি, এই লোক তার নাম কিভাবে জানে? তো উনি কোনো কথাই বললেন না। কালো ব্রিজটা পার করে উনি হাতের বাঁ দিকে গাড়িটা সাইড করলেন। সাইড করে উনি ওয়েট করতেছেন যে যাত্রীরা নামবেন। তো কিছুক্ষণ ওয়েট করলেন। যাত্রী নামলে তো অ্যাটলিস্ট দরজা খোলার শব্দ হবে বা কিছু, তারপর তার ভাড়া যেটা হয়েছে লাইক 340, তো এটা দিবে। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর কোনো শব্দ নেই। উনি আবার রিয়ার ভিউ মিররের পিছনে তাকালেন, দেখেন কিছু নেই। তখন উনি আমাকে বললেন, এসব এটা দেখে তো আমার এত কাঁপুনি শুরু হচ্ছে যে আমি কিছু বলতে পারতেছি না। গাড়ি যে চালায় সামনে নিব, আমার এরকম কিছু পাচ্ছি না আমি। খুব তার বডি শেক করছে, উনি মনে মনে দোয়া-দরুদ করতেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি সামনের দিকে তাকায় দেখে ওনার ড্যাশবোর্ডের উপর নতুন, ওনার ভাড়া হয়েছে 335, নতুন 3টা 100 টাকার নোট আর 2টি 20 টাকার, 340 ড্যাশবোর্ডের উপর রাখা। তো এটাই ছিল ঘটনা। আর কিছুক্ষণ পর উনি যখন একটু ধাতস্থ হয়েছেন, তখন উনি আস্তে করে ওনার গাড়ি নিয়ে ওনার পাশে গাড়ি রেখে ঠিক আজকে এই একটা ঘটনাই ছিল? না, আমার আরেকটা বলে ফেলেন, তাহলে পরে কথা বলবো। নেক্সট ওয়ান, এটা হচ্ছে গিয়ে রাসেল ভাই আমার এক বড় ভাই। তো সঙ্গত কারণে আমি আমার কোনো ওনাদের নাম বা এটা কিন্তু আকাশপথের ঘটনা, আমি আগে বলে দিচ্ছি। ওনার নামটা মেনশন হতে চাচ্ছি না, প্লাস এয়ারলাইন্সের নামও মেনশন করবো না। বাট আমি ঘটনাতে যাচ্ছি, উনি যেভাবে বলেছেন আমাকে, ওনার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি ঘটনাটা ফুটে বলার জন্য। আচ্ছা, তো এই যে আপনার রিসেন্ট যে হজ গেল, যখন হজের আপনার রিটার্ন ফ্লাইট করা ছিল, তখন ওনার এয়ারলাইন্স কিছু রেন্টেড এয়ারক্রাফট রেন্ট করেছিল। রেন্টেড এয়ারক্রাফটে উনি ছিলেন কো-পাইলট। তো এটা 747। তো ওনাদের ইয়ে ছিল জেদ্দা থেকে আপনার ঢাকাতে ড্রপ করে দিয়ে আবার এমপি এয়ারক্রাফট নিয়ে জেদ্দা যাওয়া। তো নেক্সট ট্রিপ। তো এভাবে ওনারা আসছিলেন, গিয়ে ঢাকা থেকে আবার জাস্ট এক্স্যাক্টলি ডেটটা আমার মনে নেই। তো উনিও বললেন যে আমরা রাত 11টায় টেক অফ করেছি এখান থেকে। 11টায় টেক অফ করার পরে ইউজুয়ালি ওনাদের 11 ক্রু ছিল, লাইক উনি ছিলেন কো-পাইলট, পাইলট ছিল, 2জন ইঞ্জিনিয়ার ছিল আর 7 জন কেবিন ক্রু ছিল, টোটাল 11। তো ওনারা এখান থেকে সাধারণত কিছুক্ষণ পরে একদম যখন 39,000 ফিট আপে চলে গেল, চলে যাওয়ার পরে ওরা অটো পাইলটে সেট করে তো ওরা একটু ঘুমানোর বা প্রিপারেশন নিচ্ছিল, একটু, বিকজ ইটস লাইক 6 hours 6.5 hours জার্নি, ডাইরেক্ট ফ্লাইটে যেতাম। তো যাওয়ার পরে তো ওরা উনি যেটা আমাকে বললো যে ইটস লাইক 3 hours। তবে এখান থেকে যখন ওনারা ফ্লাই করে তখন আপনার টাইমটা কিন্তু কমতে থাকে, কারণ সৌদি আরবের সাথে আমাদের দেশের সৌদি আরব আমাদের 3 hours পিছনে, আমার সৌদি আরবের 3 hours সামনে আছে আর কি। আমরা +6, ওরা +3 জিএমটি। তো বললো যে বাংলাদেশ থেকে ফ্লাই করার 3.5 ঘন্টা পরে, 3.5 ঘন্টা সাডেনলি যে আমার পাইলট যে উনি একটু উনি ঘুম, আর আমার ঘুমানো অলমোস্ট ঘুম আমি। তো হঠাৎ খেয়াল করলাম যে আমাদের স্পিড মিটার, যেটা ওনারা তো অ্যারোনটিক্যাল মাইলে হিসাব করে, অ্যারোনটিক্যাল মাইল লাইক ইট ওয়াজ 270। উনি যেটা বললেন 270, তার কিলোমিটারে যদি আমরা হিসাব করি 510 কিলো, সেরকম 510 কিলো স্পিডে ছিল, এটা কিলোমিটার স্পিডে ছিল। তো বলো আমি হঠাৎ করে ঘুম চোখে দেখলাম যে আমার স্পিড মিটারের যে আমার স্পিড মিটারের যে রিডিং ওটা 0।
জিরো আর সব ঠিক আছে, রাডারে আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে, আমরা কোথেকে যাচ্ছি, আমার অল্টিটিউড কত সব আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটাই জিরো। আমি একটু ভালো করে প্রথমে আমার মনে করলাম যে আমার হয়তো চোখের ভুল, কিন্তু তারপর ভালো করে নড়চড়ে বসলাম। নড়চড়ে বসার পরে আমি শুধু দেখলাম যে যতদূর আমার চোখ যায়, বিকজ ইট ওয়াজ জাস্ট নাইট, ওই আলোর মধ্যে সাদা কিছু অবয়ব আমাদের এয়ারক্রাফটের বেশ দূর দিয়ে, বিকজ এয়ারক্রাফটে ওরা তো ইয়ে করে, হেডলাইট ইউজ করে, ওরা বেশ দূর দিয়ে যাচ্ছে এবং সবার একটা একটা করে লাঠি, সবাই মানে মাথা নিচের দিকে, মানে নিচের দিকে তাকানো, এক সাইডে ওরা চলে যাচ্ছে। তো প্রথমে ভাবছিলাম যে উনি বললো যে সেটা, প্রথমে ভাবছিলাম আমার চোখের ভুল, তারপরে ভাবলাম আমার হ্যালুসিনেশন হচ্ছে, বিকজ ঘুমাই না অনেকক্ষণ, কিন্তু তারপরে দেখলাম যে না, ইটস রিয়েলি ইটস হ্যাপেনিং। তখন আমি আমার পাইলটকে উঠালাম। তো পাইলটকে উঠার পর আমার মানে ইঞ্জিনিয়ার দুজন ছিল, ওদেরকে ডাক দিলাম, যারা আমরা ককপিটে ছিলাম, আমি সবাইকে মানে তুলছি, আর কেবিন ক্রু যারা পিছনে ঘুমাচ্ছে, এটা ম্যানে। তো উঠালাম পর আমরা সবাই চারজনই দেখলাম যে এরকম সবাই তাকায় আছে এবং জাস্ট দৌড় করতে যায় পিছনে। আশ্চর্য বিষয়, আমাদের প্লেনটা কিন্তু ওখানে স্টপ, কিন্তু এটা কিন্তু ফল ডাউন হচ্ছে না, কারণ ফল ডাউন হলে আমরা ফিল করতাম এবং আমাদের মিটারে দেখা যেত, আমাদের যত কিছু মানে ইকুইপমেন্ট যেগুলো আছে আমরা দেখতে পারতাম, আচ্ছা দ্যাট ইজ স্ট্যাকড অ্যাবভ দেয়ার, এবং কোনো কিছু হচ্ছে না। এরকম করে প্রায় 40 মিনিট পরে আমাদের প্লেনটা আস্তে একটু শেক করলো। সবচেয়ে আশ্চর্য বিষয়, আমাদের যেই স্পিড আমরা চালাচ্ছিলাম, আমাদের এয়ারক্রাফটের স্পিড যেটা ছিল, এবং মানে যে ওই স্পিডে আমাদের এই 40 মিনিটে যতক্ষণ আসার কথা ছিল, ওই ফাউন্ডিং ইন আওয়ার রাডার যে আমাদের ফ্লাইটটা কিন্তু ও জায়গাটাই ক্রস করতেছে। এখন আমার কথা হচ্ছে, এই মধ্যে 40 মিনিটসের যে গ্যাপ, যেখানে অল ফোর উই ফাউন্ড যে আমাদের আমাদের ফ্লাইটে স্ট্যাক হয়ে আছে, এটা নড়তেছে না, চলছে না, এটা কোনো গতি নেই। বাট আফটার 40 মিনিটস হোয়াট উই ফাউন্ড দ্যাট দ্য প্লেস উই সাপোজ টু ক্রস, আমরা ঠিক ওখান থেকেই যাচ্ছি। কিন্তু সো ইট ওয়াজ দ্য স্টোরি বাই হিম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার আরেকজন আমাদের অতিথি আছে, তার নামটা একটু জিজ্ঞেস করবো এবং তার একটা ঘটনা আমরা শুনবো, ছোট্ট কোনো ঘটনা প্লিজ যদি আমাদের একটু শোনাতেন, এবং তার আগে আপনি বলবেন যে আপনি আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল পৌরসভা তিনি অলা ভবানীর একটা নাম করা ব্যক্তি, আমাদের টাঙ্গাইল পৌরসভার জনপ্রিয়, উনি হচ্ছেন সুফি সাখওয়াত হোসেন। ওনার একটা ঘটনা আমি শেয়ার করবো। তো সুফি সাখওয়াত হোসেনের ছোট ছেলের নাম শাহ আলী। তো ও আমাদের এলাকায় আমাদের বড় ভাইয়ের একটা মেডিসিন দোকানে আমরা বসেছিলাম, ও ওখানে বসা ছিল। বাই দ্য ওয়ে, কথা প্রসঙ্গে ও একটা ঘটনা আমাদের বলতে শুরু করলো। শাহ আলী বললো যে আমার জীবনে দেখা একটা তাজ্জব ঘটনা, যে আমাদের বাড়িতে, অলা ভবানী বাড়িতে, ওইখানে একদিন আব্বু মানে সাকত সাহেব ডিপ টিউবওয়েল গাড়ার জন্য লোক আনে। তারা ডিপ টিউবওয়েল গাড়ার জন্য প্রিপারেশন নেয়, এবং তার জন্য যে টুল লাগে বা উঁচা করার জন্য যে চেয়ার লাগে, তো চেয়ার দিয়ে কাজ শুরু করলেও যখন পাইপের উচ্চতা বেড়ে যায় তখন একটা ছোট টুলের প্রয়োজন হয়। সেই ডিপ টিউবওয়েল ওয়ার্কাররা শাহলিকে বলে যে তুমি আমাদেরকে একটা ছোট টুল বা মুড়া এনে দাও। তো শাহ আলী ঘরের ভিতরে যে একটা টুল দেখে ছোট, যে টুলের উপর সুফি মামা আগরবাতি মোমবাতি রাখতো, প্রতিদিনই জ্বালাতো। সেই টুলটা কোনো ছোট ছেলে, ও তখন প্রাইমারিতে পড়তো, তো কোনো কিছু না মনে করে ওই টুলটা এনে ওই কল শ্রমিকদের দেয় যাতে তারা কাজ করতে পারে। কল শ্রমিক কাজ শুরু করে, এমনকি তাদের কাজ যথারীতি চলে, পাইপ উঠাচ্ছে নামাচ্ছে, পানিও পড়তেছে। তো এইভাবে তারা কাজ সম্পন্ন করে। সম্পূর্ণ করার পরে ওই সময় আবার সুফি সাহেব বাড়িতে ছিলেন, উনি বাইরে ছিলেন। তো কাজ সম্পূর্ণ করার পরে তারা কল পাইপের সাথে সেট আপ দেওয়ার পরে চেক দেওয়ার জন্য কলটা চাপ দেয়। অনেক চাপাচাপির পরে তারা পানি পায় না, শুধু মানে চাপতেছে ঠিকই, বাতাস আসতেছে, কিন্তু কোন রকম পানি উঠতেছে না। তো তারা মানে প্রচন্ড রকম তাজ্জব হয়ে গেল, এটা কিভাবে সম্ভব যে আমরা পানি বের করে বালু ফেলে, পানির সাথে বালু ফেলে আমরা পাইপ গাছছি, এবং কি
টিউবওয়েল সেট আপ দিছে, এই টিউবওয়েল কেন এখন পানি উঠতেছে না এটা তারা হিসাব মিলাইতে পারল না। ইন দ্য মিন টাইম সুফি সাহেব বাড়িতে আসছে, আসার পরে সুফি সাহেবকে বলতেছে যে হুজুর আমাদের টিউবওয়েলটা তো পানি উঠতেছে না। তখন সুফি সাহেব বলে পানি না ওঠার কি কারণ? তখন বলে যে আমাদের সাইটে সেট আপের কোনো সমস্যা নাই, এই কারণটাই আমরা বুঝতে পারতেছি না, এই কারণ। তো উনি বললেন যে ঠিক আছে তোমরা একটু ওয়েট করো, আমি একটু ঘর থেকে আসতেছি। মানে উনি ওনার রুমে গেলেন, উনি জাস্ট ওনার জন্য গেলেন। যে কিছুক্ষণ উনি রুমের ভিতর থেকে দৌড় পেরে বের হয়ে আসছে, এই আমার ঘরের আসন মানে আমার টুলটা কোথায়, যে টুলে আমি আগরবাতি মোমবাতি রাখি। তখন আলী বলতেছে আমি তো ওইটা এনে কল শ্রমিকদের দিচ্ছি। তো সে দেখে যে টুলটার উপরে দাঁড়ায় কাজ করছে। তখন সে বলতেছে সর্বনাশ হয়ে গেছে, আমি আমার সাধনার যত পাওয়ার আমি এই মানে এই টুলটা আমার আসন, এই আমার যত সাধনা পাওয়ার তাদেরকে আমি এই টুলের মাধ্যমে আমি কল করি, এই টুল দিয়ে ব্যবহার করি, এই টুল পাড়া দিয়ে ওরা কাজ করতে দেখে এই টুলের যাদের পাওয়ার আছে তারা এই অভিশাপে এই কল থেকে পানি উঠতেছে না, এমনকি উঠবেও না, এটাকে নতুন ভাবে গাঁথতে হবে কি তাহলেই। তো এই ঘটনা যখন আমি ও আমার বড় ভাই শাহালির কাছ থেকে শুনলাম, তখন আমরা কিউরিওসিটি হলাম যে সুফি সাহেবের কাছ থেকে হয়তো এর চেয়ে মজাদার আকর্ষণীয় কোনো ঘটনা পাবো। তো একদিন সুফি মামা আসলো ওই দোকানে, বড় ভাইকে বলেই রাখলাম যে ওনাকে আসতে বলেন, আমরা একটু শুনি, মজারও হবে। তো উনি একদিন আসলো, আমরা সবাই মিলে আড্ডা মারার পরে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা মামা, আপনি তো এই জীবনে আমরা জানি আপনি অনেক কিছু করেন, চিকিৎসা করেন, অনেক কবিরাজি করেন, তো আপনার জীবনে চমৎকার কোনো ঘটনা থাকলে বা ভয়ের বা অতি ভর্তি কোনো ঘটনা থাকলে আমাকে বলেন। তখন সে বলতেছে আমার জীবনে তো অনেক ঘটনায় আসতো, কোন ঘটনা বলি, তবে আমার জীবনে সাধন শুরুর পর্যায়ে একটা ঘটনা তোমাদের বলতেছে যেটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, আমার চরম ক্ষতি করে ফেলছে। বললাম যে তাহলে বলেন শুনি। তো আমরা তার কথা শুনতেছিলাম। সুফি মামা বলতেছে যে আমি যখন প্রথম জীবনে আমি তরিকত লাইনে ঢুকে আমার পীর মুর্শিদের দোয়াতে আমি আমল শুরু করি, এই আধ্যাত্মিক আমল, তখন আমি আমলরত অবস্থায় চিল্লারত অবস্থায় এক পর্যায়ে আমার আমলের সফলতা শুরু হয়, এবং সে পর্যায়ে অনেক আলামতের মধ্যে আমলের চরম পর্যায়ে মানে সাধনা শেষের দিকে আমি একজন মানে সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তিকে আমার সামনে হাজির দেখতে পাই। তো তাকে হাজির দেখার পরে আমি তাকে সালাম দিয়ে তার পরিচয় জানতে চাই। তো তার পরিচয়, সে একজন জিন, এমনকি সে বয়স্ক। সে পরিচয় দেওয়ার পরে আমি তার কাছে আবদার করি যে আপনি আমাকে সব অবস্থায় সাহায্য করবেন, আমাকে সুরক্ষা দিবেন। তখন সে জিন বলে যে হ্যাঁ আমি তোমার শর্তে রাজি আছি, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত আছে? তখন সে বললো যে আমি তোমাকে প্রোটেকশন দিব, তোমার বাড়ি বা তোমার আশেপাশে যখন প্রয়োজন হবে আমি সাপের বেশে বা সাপের রূপ নিয়ে আমি তোমাকে প্রোটেকশন দেব। আর সবচেয়ে বড় কথা, তোমাকে আমাকে চিনতে হবে, এই দায়িত্ব এবং কি এই ওয়াদা বা এই প্রমিস তুমি আমাকে করো। তখন সে দেখলো যে অবশ্যই আমার সাথে যেহেতু সে প্রমিস করছে, আমাকে প্রমিস তো তার সাথে করতে হবে। তো সে এই প্রমিসে রাজি হয়ে যায়। তো এতে এই প্রমিসের পরে সে তার সাথে রেগুলার যোগাযোগ করে, এমনকি তার মাধ্যমে তার হেলথে তার দিন দিন উন্নতি থেকে উন্নতি হতে থাকে, এমনকি সে তার কাজে বেশ নাম প্রসার করে ফেলে, এমনকি সে টাঙ্গাইল শহরে বেশ জনপ্রিয় একটা মানুষ হয়ে ওঠে। যারা পুরানো আছেন, সুফি সাখওয়াত, উনি টাঙ্গাইল পৌর উদ্যানে বসতেন, ওনাকে মোটামুটি সবাই চিনে, যারা টাঙ্গাইলে আছেন মোটামুটি চিনবেন আপনারা। তো সুফি সাখওয়াত মামা তখন বললো যে আমি এই কাজ করার পরে আমার ফ্যামিলিতে মেম্বার, আমার ওয়াইফ, এমনকি আমার 3 বাচ্চা, তো আমাদের এই একটা নতুন বেবি হলো। তো বেবি হওয়ার পরে আমরা সেই বেবিটাকে নিয়ে খুবই মানে আনন্দিত। তো একদিন আমি বাড়িতে আসছি, আইসা দেখি যে পাশের বাড়িতে অনেক বাচ্চাদের হইচই, লোকজনের হয়েছে। আমি দূর করে পাশের বাড়িতে যাই, দেখি যে একটা সাপকে ঘিরা তারা মারার জন্য খুব মানে প্রস্তুত হয়ে গেছে। মানে একটা সাপকে ঘিরে সবাই মিলে হইচই করতেছে সাপটাকে মারবে, আর সাপটা একটা গর্ত মানে মাটির দ্বারের গর্তের মধ্যে লুকায় আছে। আমি যাই দেখি যে সাপটা আমারই পরিচিত, যে সাপ যে মানে রূপ নিয়ে আমাকে দেখা দেয় মাঝে মাঝে, সেই সাপটা তার মাথায় একটা লাল দাগ দেওয়া আছে। তো আমি তো বললাম যে সর্বনাশ, এই সাপ যদি মারা যায় তো আমার প্রচন্ড ক্ষতি হয়ে যাবে সব দিক দিয়ে। তো আমি সেই সাপটাকে সেই মানে প্রতিবেশীদের বাচ্চা বা অন্য বড়দের হাত থেকে বাঁচিয়ে আমি আমার
বাড়িতে নিয়ে আসি, তারা জানে যে আমি সাপ বা কবিরাজি চিকিৎসা করি, এটা আমরা করতে পারি। আমি তো সাপটাকে উঠিয়ে আমার বাসায় এনে আমার এই মানে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিই। তো এইভাবে চলতেছিল, ভালোই আমাদের দিনকাল চলতেছিল, আল্লাহ চলতেছিল। তো একদিন আমার যে ছোট বাচ্চাটা হয়েছে, ওই বাচ্চাটাকে আমার ওয়াইফ মানে গ্রামের লোকরা আগের দিন ওই মেয়েদের কাপড় দুই থেকে বেঁধে ঘরের দুই কানিতে বেঁধে ওই বাচ্চা ওই কাপড়ের মধ্যে রেখে দোলনা তৈরি করতো। তো ওই দোলনার মধ্যে আমার বাচ্চাটাকে রেখে আমার ওয়াইফ পানি আনতে যায় ঘরের বাইরে। তো ঘরের বাইরে পানি আনতে যে ফিরে এসে দেখে যে বাচ্চাটা যে কাপড়ের দোলনায় দুলতেছে তার ঠিক উপরে মানে বাঁশের আড়ে একটা সাপ, বড় সাপ জড়িয়ে ওই বাচ্চাদের দিকে দুলতেছে, সাপও সেই বাচ্চার সাথে দুলতেছে। তো এই অবস্থা দেখে তো আমার স্ত্রী তো মানে দেখেই অবাক যে আমার বাচ্চাটাকে কামড় দিয়ে ফেলে কিনা। সে চিৎকার করে বাইরে আসতো। আমি তখন বাসায় বাঁশের আড়ে তৈরি করার জন্য বাঁশ কাটতেছিলাম। আমাকে আইসা আমার স্ত্রী মানে চিৎকার দিয়ে বলতেছে যে বাবুর উপরে দোলনার উপরে সাপ। তো আমি ওইখানে যাই দেখি যে সাপটা সত্যি দুলতেছে, কিন্তু সাপের যে মানে মুখের বরাবর যে লাল দাগটা সেটা আমি দেখতে পারি না। তো আমার কথা হলো যে আমার বাচ্চার এমন ভাবে দুলতেছে যে আমি ভয়ে আমার হাতে যে বাঁশ কাটার যে ধারালো দাঁতটা ছিল সেই দাঁতটাতে বাচ্চাকে বাঁচানোর জন্য আমি সাপটাকে কোপ মারি। একটা কোপ মারাতে সাপ দুই খণ্ড হয়ে দুই পাশে পড়ে যায়। মাটিতেও পড়া শেষ সাপটা ধোয়া মেলে উধাও হয়ে যায়। ঠিক তখনই আমি বুঝতে পারলাম যে আমি আমার জীবনের সবচাইতে বড় ভুলটা করছি। আমি আমার নিয়ামত, মানে আমার সাধনার সর্বোচ্চ শক্তিকে আমি নিজে হাতে ধ্বংস করে ফেলছি। সাথে সাথেই আমি পাশে দেখে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে গেছে। বাচ্চা তো বাচ্চার মতোই আছে। তো এই অবস্থায় আমার স্ত্রীকে জাগি কোনোভাবে পরিবেশ সামাল দিয়ে আমি আমার পীর সাহেবের কাছে যাই, এটা গাজীপুরে। তো দরবার শরীফে যাওয়ার পরে আমি আমার সে তার পীর সাহেবকে জানাই যে এরকম কথা, যে হুজুর আমার তো এত বড় অন্যায় হয়ে গেছে, আমি এখন কি করব? তখন পীর সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে বলে যে তুমি তোমার জীবনে সবচেয়ে বড় ভুল করছো, এটার প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। তখন সে বললে এটা কিভাবে হবে, কেমন হবে, আমাকে এর মধ্যে করণীয় কি? তখন সে বলতেছে যে আপনি তোমার একটা কাজ করতে, তোমাকে আর একটা চিল্লা দিতে হবে। যে চিল্লা দিয়ে তুমি তাকে আনছিলে সে চিল্লা দিয়ে তার সঙ্গীদের তোমাকে হাজির করতে হবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক সে বললো যে তারপরে কি আমার সমস্যার সমাধান হয়? বললো যাবে হুজুর। তখন তার পীর সাহেব বললো যে না, এই সমস্যার সমাধান হয়তোবা এটার সমাধান বললাম, তুমি এটা যদি সফল হবে এই ছেলে, তাহলে তুমি বেঁচে যাবা, কিন্তু তোমার ওয়াইফ আর তোমার বাচ্চারা বাঁচানো কঠিন হবে। তো এই অবস্থার পরে সে চলে আসে, সে চিল্লা শুরু করে। তার কথা হলো রাত্রিবেলা তাকে একটা ঘরে থাকতে হবে। সে চিল্লা শুরু করে। ঠিক এই চিল্লারত অবস্থায় একদিন তার পাশের ঘর থেকে তার ওয়াইফ, সে যে ঘরে চিল্লা দেয় সে ঘরে তো কেউ যাবে না, তো পাশের ঘর থেকে ওয়াইফের চিৎকার শুনে সে চিল্লারত অবস্থা থেকে ছুটে এসে বেরিয়ে এসে দেখে যে তার ওয়াইফ পড়ে আছে, মাটির উপরে যে বিছানা তৈরি করা হয় ওতে পড়ে আছে, আর তার ওয়াইফের পায়ের দিক থেকে একটা সাপ বেরিয়ে চলে যায়। এটা দেখার পরে সে দেখে যে তার ওয়াইফের পায়ে সাপের কামড়। তো এই অবস্থায় দেখে সে তার ওয়াইফ মৃত অবস্থায় সে তার ওয়াইফকে, তো এই অবস্থায় সে তার ওয়াইফকে হারানোর পরে তার বাচ্চাদের উপর সে প্রচন্ড রকম নজরদারি বা মানে চিন্তিত বা দেখভাল করতে থাকে। ইন দ্য মিন টাইম কেউ অ্যাক্সিডেন্টে, কেউ অপঘাতে, কোনো না কোনো ভাবে তার এই পুরা ফ্যামিলিটাই ডিস্ট্রয় হয়ে যায়। তো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শাহালিতে কে? ও তো আপনার ছেলে, ও তো ছোট, প্রাইমারি 5-এ পড়ে, শাহালিটা কি? সে বললে যে এটা আমার দ্বিতীয় ঘরের। জাস্ট এই পর্যন্ত আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকে লিখছেন। রতন চন্দ্র আমাদের সাথে আছেন,
সাভার থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আহমেদ হোসেন বায়েজিদ। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি এমডি ইসরাত জামান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, তিনি 2010 থেকে ফুড এফএম শুনছেন। আমাদের সাথে আছেন রতন চন্দ্র, এছাড়াও হিমু আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি খালিশপুর খুলনা থেকে তিনি, এবং এছাড়াও প্রসেনজিৎ দে আমাদের সাথে আছেন ইন্ডিয়া থেকে আছেন তিনি আমাদের সাথে। ট্রেনের স্টোরিটা ভালো লেগেছে এস আর রাজের কাছে, সেটা তিনি লিখেছেন। আমাদের সাথে আছেন শামীম আহমেদ, আছেন আমাদের সাথে আসিফ আহমেদ, আছেন মইনুর সাগর সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে টুইটারে ছিলেন, আমি সেখান থেকে পড়ছিলাম। এবং আমাদের রেডিও ফুর্তির যে পেজ, সেখানে আছেন আফান খান আজিজুল খুলনা থেকে, এবং তিনি একা শুনছেন। স্বপ্নহীন বালক আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আবিলাস আরিফ মুন্না, এছাড়াও HM ফারুক আমাদের সাথে আছেন, অপি বিশ্বাস আছেন, আফ্রিদি খান আমাদের সাথে আছেন, সাদিয়া খন্দকার আমাদের সাথে আছেন রায়হান চৌধুরী, এছাড়াও আছেন জাফর বিশ্বাস, আমাদের সাথে আছেন আফ্রিদি খান, স্বপ্নহীন বালক ডেভিড বয় আসিফ আমাদের সাথে আছেন, SM মেজবা আমাদের সাথে আছেন আসাদুর রহমান, আছেন আফান খান আজিজুল, আমাদের সাথে আছেন SK মুহিদুল ইসলাম, আনন্দ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে, কাজী রিফাত আল মুইন আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অপর্ণা সরকার অর্পা আমাদের সাথে আছেন। এছাড়াও MD রাফিন, SK মহিদুল ইসলাম আমাদের সাথে আছেন, মাইনুদ্দিন মাহফুজ, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আলম খোরশেদ, ইমরান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, রামিম আরিফ আছেন আমাদের সাথে, MD আব্দুর রহমান মানিক সহ আরো অনেকে। আর এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এখানে যে পেজটা রয়েছে সেখানে ইমন খান হৃদয় আছেন, আলম খোরশেদ, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাহরিয়ার অর্ণব, আছেন মারুফ হোসেন, আমাদের সাথে আছেন MD সাজ্জাদ হোসেন, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি সামিয়া সহ আরো অনেকে, নাইমুর রহমান জয়, আলম খোরশেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আনন্দ, ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন আমাদের সাথে আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ, অভি বিশ্বাস সহ আরো অনেকেই আমাদের সাথে যারা ফেসবুকে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আপনাদের ঘটনা পাঠাতে চান, তাহলে তো নিয়মটা জানেন। তারপর আমি আরো একবার জানিয়ে দিচ্ছি, আমাদের ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে foodfm@radiofurti.fm, which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করব, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।